ইন্দোনেশিয়ার একটা গ্রাম, আর সেই গ্রামের একটি পুরনো কবরস্থানে দাফন করা হয় জিনে আক্রান্ত এক মেয়ের লাশ। কিন্তু রাতের আঁধারে হঠাৎ দেখা যায় সেই মেয়ের হাত কবর ভেদ করে বাইরে বের হয়ে আসছে। এরপর থেকেই পুরো গ্রাম কেঁপে ওঠে অদ্ভুত সব ঘটনায়। এক এক করে রহস্যময় আর ভয়ঙ্কর ভাবে মারা যেতে থাকে গ্রামের মানুষ। কিন্তু কেন, কি আছে এর পেছনে, সেই অশরীরী আতঙ্কের আসল রহস্য জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হয়তো এটাই হতে যাচ্ছে তোমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর গল্প। গল্পের শুরুতে আমরা দেখি ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের একটি গাড়ির গ্যারেজ, এবং এই গ্যারেজে কাজ করে একটি ছেলে যার নাম বাহারি। গ্যারেজে কাজ করার আগে বাহারি মাদ্রাসায় লেখাপড়া করত। সে মাদ্রাসার সবচেয়ে মেধাবী ছাত্র ছিল এবং রুকায়ার মাধ্যমে মানুষের চিকিৎসা করত, যেমন ঝিনে ধরা, ঝাড়ফুঁক ইত্যাদি। ঠিক তখনই সেখানে বাহারির গ্রামের একজন বন্ধুকে আমরা দেখতে পাই যার নাম হাসান। বাহারি তার বন্ধু হাসানকে দেখে খুব খুশি হয়। হাসান বাহারিকে জানায়, আমি তোমাকে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, কারণ গ্রামের অবস্থা এখন খুব খারাপ। এরপর বাহারি হাসানকে প্রশ্ন করে গ্রামে আসলে কি হয়েছে। হাসান বাহারিকে জানায় রত্না গ্রামে ফিরে এসেছে, তার অবস্থা এখন খুব খারাপ, মনে হয় কোনো খারাপ জিন তার উপরে ভর করেছে। আসলে রত্না ছিল বাহারির খুব কাছের বন্ধু, কিন্তু বন্ধু বললেও ভুল হবে, কারণ রত্নার সাথে বাহারির একটা প্রেমের সম্পর্ক ছিল। আসলে তারা গ্রামে সেই বোর্ডিং মাদ্রাসায় একসাথে লেখাপড়া করত। এর পরবর্তী দৃশ্যে আমরা রত্নাকে দেখতে পাই। দেখে মনে হচ্ছে জীবন থাকা সত্ত্বেও সে একটা মৃত লাশ। কোনো এক অজানা শক্তি তাকে গ্রাস করছে। এদিকে হাসান যাওয়ার সময় সে তার বন্ধু বাহারিকে একটা কথাই বলে যায়, সে যেন তার সাধ্যমতো চেষ্টা করে রত্নাকে সুস্থ করে তোলে। আসলে বাহারি যখন মেগার গ্রামে সেই মাদ্রাসায় লেখাপড়া করত, তখন এক জিনে আক্রান্ত রোগীর রুকিয়া করার সময় তার মৃত্যু হয়, আর এ কারণেই বাহারির জেল পর্যন্ত হয়েছিল। আসলে গ্রামের সবাই মনে করেছিল বাহারি সেই লোকটাকে মেরে ফেলেছে, এবং এই লোকলজ্জার কারণেই বাহারি গ্রাম ছেড়ে এই শহরের একটা গ্যারেজে কাজ করে। রাত তখন বেশ গভীর। দেখা যায় বাহারি কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছে, এবং ঘুমানোর কিছু সময় পর বাহারি স্বপ্নে দেখতে পায় তার মুখের উপরে ঝুলে আছে একটা জরাজীর্ণ ভয়ানক লাশ, এবং চোখ খুলতেই সেই লাশটা যেন অদৃশ্য হয়ে যায়। এরপর বাইরে থেকে বাহারি কোনো মেয়ের আর্তনাদ শুনতে পায়। আসলে সেই কান্নার শব্দটা ভেসে আসছিল কোনো একটা ভাঙা গাড়ির মধ্য থেকে। এরপর বাহারি দেখতে পায় একটা ভাঙাচোরা গাড়ির ভেতরে বসে আছে একটা মেয়ে, এবং এটা আর কেউ নয়, রত্না নিজেই। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর সে বাহারির কাছে সাহায্য চাইছে। কিন্তু হঠাৎ একটা অদৃশ্য শক্তি রত্নাকে টেনে নিয়ে যায়। এরপর বাহারি নিজেই বুঝতে পারে গ্রামে গিয়ে রত্নাকে একবার তার দেখে আসা উচিত। সে ওই রাতেই একটা বাসে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেদিন রাস্তায় প্রচন্ড যানজট ছিল, কারণ সামনেই হয়েছিল একটা কার অ্যাক্সিডেন্ট। এইভাবে সারা রাত সারাদিন জার্নি করার পর সন্ধ্যায় বাহারি পৌঁছে যায় সেই অভিশপ্ত গ্রামে। গ্রামে এসে বাহারি প্রথমে দেখা করে তার বন্ধু হাসানের সাথে, এবং বাহারিকে দেখে হাসান তো খুবই খুশি। তার বন্ধুর সাথে কথা শেষ করে বাহারি পৌঁছে যায় বোর্ডিং মাদ্রাসার দিকে। সেখানে আমরা এক বৃদ্ধকে দেখতে পাই যার নাম হচ্ছে আবা। এই আবাই ছিল বাহারির ওস্তাদ, তাই সে বাহারিকে অনেক ভালোবাসতো। এরপর বাহারি তার ওস্তাদকে বলে, বিনা কারণে আমি বছরের পর বছর ধরে জেল কেটেছি, এবং আমার জেলে যাওয়ার কথা শুনে আমার মাও মারা গিয়েছে। এরপর থেকে আমি শহরের একটি গ্যারেজে কাজ করি, কিন্তু অনেক বছর পর হঠাৎ করে হাসান আমার কাছে আসে এবং গ্রামের এই ভয়ানক ঘটনা সম্পর্কে আমাকে খুলে বলে। তাই তো আমি আবার ফিরে এসেছি এই গ্রামে। এই কথা শুনে আবা অনেক খুশি হয়, কারণ সে ভালো করেই জানে বাহারি পাহাড়ি জিনে ধরা রোগীদের ভালো রুকাইয়া করতে পারে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই হাসানকে নিয়ে বাহারি চলে যায় রত্নাদের বাড়িতে। বাড়িতে এসে দরজায় নক করতে রত্নার মা দরজা খুলে দেয়। বাহারিকে দেখে রত্নার মা খুব খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর বাহারি ও হাসানকে তাদের ঘরের ভিতরে ঢুকতে দেখা যায়। তারা একে অপরের সাথে গল্প করেছিল। এমন সময় রত্নার রুম থেকে আর্তনাদ ভেসে আসে। বাহারি রত্নার রুমের দিকে যায় এবং দেখতে পায় তার অবস্থা একদম খারাপ। তার গায়ে পচন ধরেছে, তবে জীবন থাকা সত্ত্বেও সে যেন একটা মৃত লাশ। রত্নার এমন করুণ অবস্থা দেখে বাহারি রুম থেকে বাইরে বেরিয়ে আসে এবং হাসানকে বলে, আমি পারবো না এই রোগীর চিকিৎসা করতে, কারণ তার অবস্থা এখন খুব খারাপ এবং অদ্ভুতভাবে তার উপর গ্রাস করা হচ্ছে। কিন্তু হাসান তাকে বলে, তুমি একটু চেষ্টা করে দেখতে পারো। এরপর হাসান মন খারাপ করে সেখান থেকে চলে যায়।
যায়, কিন্তু বাহারি রত্নাদের বাসায় থেকে যায়। এরপর রত্নার মা এসে বাহারিকে বলে, তুমি যে করেই হোক আমার মেয়েকে সুস্থ করে দাও। রত্নার মায়ের মুখে এমন কথা শুনে বাহারির অনেকটাই মায়া হয়। সে আবারও যায় রত্নার কাছে। সে রত্নার হাত ধরে আর দেখতে পায় তার গায়ে যেন একটুও মাংস নেই, পুরো শরীরটাই যেন শুকিয়ে গিয়েছে। শুধু তাই নয়, তার সমস্ত গা ভর্তি পোকা। এরপর বাহারি রত্নার মাকে এক বাটি গরম জল আনতে বলে। রত্নার মা যখন গরম জল আনতে যায় তখন বাহারি রত্নাকে ঝাড়ফুঁক করতে থাকে। সে যখনই কোরআনের পবিত্র আয়াত পাঠ করছিল তখনই বাইরে যেন ঝড় উঠে যায়। বাতাসের চোটে জানালার কাঁচ ভেঙে যায় আর আয়নায় দেখা যায় রত্নার মতো কাউকে চিৎকার করতে, যদিও রত্না তখন খাটেই শুয়েছিল। এতে প্রমাণিত হয় কোনো এক অজানা শক্তি রত্নাকে গ্রাস করছে আর সেই অজানা শক্তি বাহারিকে থামতে বলছে। এমন সময় ঘরের সমস্ত লাইট নিভে যায় এবং নেমে আসে ভয়ঙ্কর এক ছায়া। এরপর বাহারি কুপিবাতি আনতে বাইরে চলে যায়। যখন তারা ঘরের ভেতরে আসে দেখতে পায় ঘরের ভেতরে রত্না নেই। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারা দুজনে মিলে রত্নাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তারা রত্নাকে খুঁজে পাচ্ছিল না। কিন্তু বাহারি ঘরে এক অশরীরী অস্তিত্ব অনুভব করে। এমন সময় বাহারি রত্নাকে বাইরে দেখতে পায়। সে বাইরে এসে রত্নাকে খুঁজতে থাকে এবং দেখতে পায় রত্না তাদের ঘরের চালের উপরে বসে আছে। এটা দেখে বাহারি যেন নিজের কথা বলার ভাষা হারিয়ে ফেলে, কারণ যে মানুষটা উঠে পর্যন্ত দাঁড়াতে পারছিল না সে কিভাবে নির্ভয়ে ঘরের চালের উপর উঠে বসে থাকতে পারে। এরপর রত্না হঠাৎ করে এসে তার মায়ের গলা চেপে ধরে আর তখনই বাহারি কোরআনের পবিত্র আয়াত পাঠ করতে থাকে, কিন্তু কোনোভাবেই সেই ভয়ানক জিনটা রত্নার কাছ থেকে ছাড়ানো যাচ্ছিল না। এমন সময় সে বাহারিকেও মেরে ফেলার চেষ্টা করে। রত্নার উপর ভর করা সেই ভয়ানক জিন কিন্তু কোরআনের পবিত্র আয়াত পাঠ করায় সে ধীরে ধীরে তার শক্তি হারিয়ে ফেলে এবং এর কিছু সময় পর রত্না সেখানেই মারা যায়। মেয়ের এমন মৃত্যুতে রত্নার মা যেন কান্নায় ভেঙে পড়ে। এরপর রত্নার লাশ নিয়ে সবাই যখন কবরস্থানে যাচ্ছিল তখন গ্রামের কিছু লোক যেমন আশেদ, বোরহান এবং দানাং এসে তাদের আটকে দেয়। বোরহান তখন রত্না সম্পর্কে বাজে কথা বলতে শুরু করে। সে বলে রত্না নাকি খারাপ কাজ করে টাকা রোজগার করত, তাই তাকে গ্রামের কবরস্থানে দাফন করার অধিকার নেই। কিন্তু বাহারি তাদের থামিয়ে দেয়। সে বলে রত্নাকে পূর্ণ সম্মান দিয়ে এখানে কবর দেওয়া হবে। ভুল রত্না নয়, বরং যারা বাজে কথা ছড়ায় তারাই আসলে গ্রামকে নোংরা করছে। এরপর যখন তারা রত্নাকে দাফন করতে যাবে এমন সময় হঠাৎ বিদ্যুৎ চমকে বৃষ্টি শুরু হয়ে যায়। হয়তো তার পাপের বোঝাটা এতটাই ভারী ছিল যে কবরে ঠাঁই পেতে চাচ্ছিল না তার মৃতদেহ। দাফন করে চলে যাওয়ার পর সেই রাতেই দেখা যায় রত্নার কবর থেকে একটা হাত বাইরে বেরিয়ে আসছে। এরপর রাতের বেলায় সেই গ্রামের এক দম্পতিকে দেখা যায় যার স্ত্রী ছিল গর্ভবতী। সে তার স্বামী হাবিবকে বলে সে এক্ষুনি কাঁচা আম খেতে চায়। এই কথা শুনে হাবিব চলে যায় জঙ্গলে আম পাড়তে। হাবিব যখন জঙ্গলে আম পাড়তে যায় তখন তার স্ত্রী কুয়া থেকে এক বালতি জল তুলে আনে, কিন্তু সে যখনই কুয়ার মধ্য থেকে বালতিটা উপরে তুলে আনে দেখা যায় বালতির ভেতরে একটা সাপ উঠে এসেছে। আর এই দৃশ্যটা দেখে মহিলা ভয় পেয়ে নিচে পড়ে যায়। মহিলাটা যেহেতু প্রেগনেন্ট ছিল তাই এইভাবে নিচে পড়ে যাওয়ায় তার বাচ্চার অনেক ক্ষতি হয়ে যায়। এরপর মহিলাটা তার পিছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে যখনই পিছনে তাকায় দেখতে পায় সেখানে কেউ নেই। সে কোনো মতে ঘরে ঢুকে যখনই একটা পর্দা সরায় সে দেখে কাফন পরা রত্নার লাশ দাঁড়িয়ে আছে। আর এই দৃশ্যটা দেখে মহিলা সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা কবরস্থানের একটা দৃশ্য দেখতে পাই যেখানে দেখা যায় কে যেন রত্নার কবরটা খুঁড়ে লাশটা বাইরে বের করে এনেছে। পরের দিন সকালে হাবিবকে দেখা যায় সে যেন কান্নায় ভেঙে পড়েছে। এরপর আমরা সেখানে দানাংকেও দেখতে পাই এবং হাবিব দানাংকে জানায় কাল রাতে আমার স্ত্রীর পেট থেকে মৃত বাচ্চার জন্ম হয়েছে। একথা শুনে দানাং হাবিবকে জানায় যেদিন থেকে বাহারি এই গ্রামে এসেছে সেদিন থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা এখানে ঘটে চলেছে। এদিকে বাহারিকে দেখা যায় আবার সাথে। সে খুবই চিন্তিত। সে বলে গতকাল সে রত্নার জন্য দোয়া করেছিল এবং ভেবেছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু রত্না আর বাঁচেনি। আবার তখন তাকে বোঝায় তুমি মুখে দোয়া করেছো কিন্তু হৃদয় থেকে করনি।
তেমনি যতক্ষণ না হৃদয়ে পূর্ণ বিশ্বাস থাকবে ততক্ষণ দোয়া পূর্ণতা পাবে না। তোমার বিশ্বাস ফিরিয়ে আনতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এ সময় হাসান এসে বাহারির সাথে দেখা করে। বাহারি তাকে জিজ্ঞেস করে কেন সবকিছু ঠিক হলো না। তখন হাসান বলে হয়তো রত্না কিছু বলতে চাইছিল। বাহারি জানতে চায় তার জীবনে কি করেছিল। হাসান জানায় রত্নার বাবা ঋণের বোঝায় ডুবে গিয়ে আত্মহত্যা করেছিল। এরপর রত্না গ্রাম ছেড়ে চলে যায়। ধীরে ধীরে তার মাও ঋণ শোধ করে ফেলে, কিন্তু গ্রামের সবাই বিশ্বাস করে নেয় রত্না নিশ্চয়ই খারাপ কিছু করেছিল। তখন তারা বোরহানের কাছে যায়, কারণ সব গুজব সেই ছড়িয়েছিল। বোরহান স্বীকার করে সে এক ক্লাবে কাজ করত, যেখানে রত্নাও কাজ করত। সেখানে ধনী লোকেরা আসতো আর রত্নাও তাদের সাথে যেত। হয়তো সেই সময় সে কোনো অসুখে আক্রান্ত হয়েছিল, তাই আবার গ্রামে ফিরেছিল। এটা শুনে বাহারি ভীষণ চিন্তায় পড়ে যায় রত্না কেন এসব করেছিল। এরপর রাতে ঘটে এক ভয়ানক ঘটনা। বোরহান রাতে তার ঘরের ভিতরে বসেছিল এবং কে যেন বাইরে থেকে তার নাম ধরে ডাকতে থাকে। এরপর বোরহান হাঁটতে হাঁটতে তাদের বাড়ির পেছনে থাকা সেই জঙ্গলে চলে আসে এবং বোরহান দেখতে পায় তার পেছনে রত্না দাঁড়িয়ে আছে এবং তার মুখ থেকে বেরিয়ে আসছে একটা ভয়ানক সাপ। এটা দেখে বোরহান সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে আসে এবং ঠিক তখনই সেই জঙ্গলের রাস্তা দিয়ে আমরা দানাংকেও আসতে দেখি। দানাং দেখলো তার মোটরসাইকেলের লুকিং গ্লাসে রত্নাকে দেখা যাচ্ছে। এটা দেখে দানা কোনোভাবে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে চলে আসে। আর অন্যদিকে বোরহান ভয় পেয়ে ঘরের ভেতরে একা একা বসেছিল। এরপর তার স্ত্রী তাকে কাছে ডাকে এবং তারা শুয়ে পড়ে, কিন্তু আসলে এটা তার স্ত্রী ছিল না, ছিল সেই রত্না যে মারা গিয়েছে। এদিকে বোরহানের স্ত্রী তখন ঘরের কাজ করছিল। কাজ শেষ করে ঘরে যেতেই সে দেখতে পায় বোরহানের ঝুলন্ত দেহ, যেন কোনো এক ভয়ঙ্কর পিশাচ তার স্বামীকে মেরে এইভাবে ঝুলিয়ে রেখেছে। আসলে বোরহান কিন্তু ভালো মানুষ ছিল না। রত্নার এই মৃত্যুর পেছনে বোরহানও জড়িত। এরপর সমস্ত গ্রামে জানাজানি হয়ে যায় বোরহান মারা গিয়েছে। আর এই কথা শুনে হাবিব ও দানাং খুব ভয় পেয়ে যায়, কারণ বোরহানের মতো তারাও জড়িত। অন্যদিকে রত্নার মাকে দেখা যায় মেয়ের কবরের পাশে। তিনি মেয়ের অর্ধেক উন্মুক্ত দেহ দেখে দুঃখে কান্না করে আর কবর কাপড় দিয়ে ঢেকে দেয় আর দোয়া করতে থাকে, হে আল্লাহ, যদি আমার মেয়ের কোনো ভুল থেকেও থাকে তবে তাকে ক্ষমা করে দিও। রত্নার মা কাঁদতে কাঁদতে আরো বলে, হে আল্লাহ, আমার মেয়ে গুনাহ মাফ করে দাও, তাকে স্বর্গে যাওয়ার সুযোগ দাও। এরপর রাতের বেলায় মাদ্রাসার একজন ছাত্র অজু করছিল এবং অজু শেষ করে পেছনে তাকাতেই সে কিছু একটা দেখে ভয়ানক চিৎকার করে ওঠে। বাইরে থেকে এমন করুণ চিৎকার শুনে বাহারি সেখানে চলে আসে এবং দেখতে পায় সেই ছেলেটার অবস্থা একদম খারাপ। এরপর পরপর আরো দুইজনের উপর খারাপ জিনের আছর পড়ে। সবাই যেন পাগলের মতন আচরণ করছে। এরপর বাহারি তাদের ঝাড়ফুঁক করতে থাকে এবং সবাই মিলে একসাথে দোয়া পড়তে থাকে এবং তখনই খারাপ শক্তির প্রভাবটা কেটে যায়। এমন সময় খবর আসে ওস্তাদ আবার অবস্থা খুব খারাপ এবং সে তাকে ডাকছে। তাই বাহারি দৌড়ে যায় আর তার সামনেই ওস্তাদ মারা যায়। এদিকে ওস্তাদের এমন মৃত্যুর খবরে বাহারি অনেকটাই ভেঙে পড়ে। এরপর সকালে ওস্তাদ আবার জানাজা শেষ হয়। ঠিক তখনই হাবিব, আসিফ ও দানাং সহ কিছু খারাপ ছেলেরা এসে বাহারিকে ডাক দেয় এবং বলে, তুমি এখনই এই গ্রাম ছেড়ে চলে যাও, না হলে তোমার অবস্থা আমরা খারাপ করে দিব। এরপর দেখা যায় বাহারি সেই গ্রাম থেকে চলে যাচ্ছে। আর এদিকে সন্ধ্যা নেমে এসেছে এবং কবরস্থানে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যে আসলে রত্নার কবর দেখতে এখানে এসেছে। সে যখনই রত্নার কবরের দিকে তাকায় তখনই সে ভয়ে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়, কারণ রত্নার পচে যাওয়া অর্ধেক দেহটা কবর থেকে বাইরে বের হয়ে এসেছিল। ওইদিকে দেখা যায় বাহারি বাসের ভেতরে বসেছিল এবং তার সাথে সেই মেয়েটিকেও আমরা দেখতে পাই। বাসের মধ্যে বসে বসে ওই মেয়েটি তখন কান্না করছিল। তখন মেয়েটির কান্না দেখে বাহারি তাকে জিজ্ঞেস করে, আপনি কান্না কেন করছেন? তখন মেয়েটি বাহারিকে জানায়, আমি যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত গ্রাম ছেড়ে চলে যেতে চাই। আসলে এই গ্রামের লোকজন একদম ভালো না, তারা আমার বন্ধুর লাশটাকে ভালোভাবে কবর দেয়নি। এটা শুনে বাহারি ওই মেয়েকে প্রশ্ন করে, আপনার বন্ধুর নাম কি? তখন ওই মেয়েটি বাহারিকে জানায় তার বন্ধুর নাম রত্না। তখন বাহারি আবার জানতে চায় আসলে কি হয়েছিল রত্নার সাথে। মেয়েটি তখন বলে, একদিন আমি বোরহানকে রত্নার সাথে কথা বলতে দেখেছিলাম। তখন রত্না স্বীকার করেছিল সে টাকার জন্য শয়তানের সাথে চুক্তি করেছে, আর নিয়ম ছিল প্রথমে মুরগি বলি দেওয়া, তারপর ছাগল, আর শেষবারে দিতে হবে একজন প্রিয় মানুষকে বলি। কিন্তু রত্নার একমাত্র প্রিয় মানুষ ছিল তার মা, তাকে তো সে কোনোভাবেই কোরবানি দিতে পারবে না, তাই সে অস্বীকার করে। আর এর ফলেই সব দুর্দশা নেমে আসে। অর্থাৎ আসল রহস্য ছিল শয়তান পূজা আর কালো জাদুর। এখন বাহারি পুরো ব্যাপারটা
বুঝে যায়, তাই সে বাস থেকে নেমে আবার ফিরে আসে গ্রামে। গ্রামে আসতেই বোরহানের সঙ্গীরা তাকে মারধর শুরু করে, কিন্তু বাহারি তাদের উপর চড়াও হয়। এরপর সে জানতে চায় রত্নার উপর কে ব্ল্যাক ম্যাজিক করেছে। তখন মার খেয়ে ওরা ভয়ে বলে দেয় দানাংই সবকিছু করেছে। এখন বাহারি হাসানকে নিয়ে দানাংয়ের বাড়িতে যায়। হাসান বাইরে দাঁড়িয়ে থাকে আর বাহারি ভেতরে ঢুকে দেখে পুরো ঘর ভরা ব্ল্যাক ম্যাজিক আর শয়তান পূজার সরঞ্জাম। হঠাৎ দানাং এসে তাকে মাথায় আঘাত করে অচেতন করে ফেলে। এদিকে দানাং অচেতন বাহারিকে শেষ করে দিতে একটি টেবিলে শোয়ায়। সে বলে, আমি আসলে শয়তানের সেবক, আমি ওকেই পূজা করি। আমি রত্নাকে কালো জাদু করেছিলাম যাতে শয়তান আরো শক্তিশালী হয়। সবাই গডকে ভুলে গিয়ে ডেভিলকে মানতে শুরু করে, কিন্তু রত্না যখন তার মাকে বলি দিতে অস্বীকার করে তখন শয়তানের সাথে চুক্তি ভঙ্গ হয়, তাই রত্নাকেই মরতে হলো। এর ফলে এটা পরিষ্কার হয়ে যায় রত্না খারাপ কোনো কাজে টাকা উপার্জন করেনি, বরং সবে ছিল শয়তান পূজার জন্য। তাহলে বোঝাই যাচ্ছে রত্নার বিরুদ্ধে গ্রামের মধ্যে মিথ্যে রটনা ছড়িয়েছিল আসলে দানাং নিজেই। আর রত্নার দেহ বারবার কবর থেকে বেরিয়ে আসার কারণ দানাং রত্নার লাশ দিয়েই কালো জাদুর রিচুয়াল করত। সেই শক্তি ব্যবহার করে সে গ্রামে ভূতের আবির্ভাব আর দখলের নাটক দেখাতো, যাতে মানুষ ধীরে ধীরে আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে এবং শয়তানের দাসে পরিণত হয়। এই সব সত্যি উগড়ে দেওয়ার পরই দানাং বাহারিকে মেরে ফেলতে উদ্যত হয়, কিন্তু ঠিক তখনই বাহারির মনে পড়ে যায় আবার বলা কথা, তোমাকে মন থেকে দোয়া করতে হবে আর তোমার বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। এই কথার জেরেই বাহারির জ্ঞান ফিরে আসে আর দানাং বাহারিকে মারতে পারে না। তখন দানাং এর সাথে বাহারির এক ভয়ানক মারামারি হয় আর এক পর্যায়ে দানাং অজ্ঞান হয়ে যায় আর তার বাড়িতে আগুন লেগে যায় আর দানাং সেই আগুনে পুড়ে মারা যায়। বাহারি বাড়ির বাইরে আসতে সে রত্নাকে দেখতে পায়। সে বাহারিকে ধন্যবাদ দেয়, কিন্তু পরক্ষণেই বাহারি দেখে সেখানে কেউ নেই। এরপর সকালে সবাইকে আমরা কবরস্থানে দেখতে পাই এবং এখানে সবাই এসেছে রত্নার কাছে ক্ষমা চাইতে এবং নতুন করে রত্নার লাশটা আবার কবর দেওয়া হয়। সকল কাজ শেষ করে বাহারি সেই মাদ্রাসার সামনেই দাঁড়িয়েছিল। তখন দুইজন পুলিশ অফিসার এসে হাসানের বিষয়ে জিজ্ঞেস করতে থাকে। বাহারি তখন পুলিশকে জিজ্ঞেস করে আসলে হয়েছেটা কি। এরপর পুলিশ অফিসার এমন কিছু কথা বলে যেটা শুনে বাহারি তো পুরাই অবাক হয়ে যায়। ওই পুলিশ অফিসার বাহারিকে জানায় কয়েকদিন আগে একটা কার অ্যাক্সিডেন্টে হাসানের মৃত্যু হয়। তখন বাহারির মনে পড়ে বাহারি যখন বাসে করে গ্রামে এসেছিল তখন রাস্তায় একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ওটাই ছিল আসলে হাসানের গাড়ি এবং তার মৃত লাশ। এবং এতদিন ধরে বাহারির সাথে যে হাসান গ্রামে ঘুরে বেড়াতো এটা হয়তো তার আত্মা, এবং এই হাসানকে শুধু বাহারি দেখতে পেত। মুভির একদম শেষ পর্যায়ে আমরা দেখতে পাই মাদ্রাসার প্রধান ওস্তাদ হিসেবে বাহারি এখন দায়িত্ব পালন করছে। আর এখানেই শেষ হয় আমাদের আজকের মুভির কাহিনী। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল বাটন চেপে দিন আর দেখতে থাকুন থ্রিল ডিকোড, কারণ ভয়কে বাঁচিয়ে রাখায় থ্রিল ডিকোডের কাজ।